উরি বাবা, ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে তো এবার আমার বকবক করার পালা। তবে শুরু করার আগে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের, কারণ আপনারা আছেন বলেই আমি ভ্রমণের ভিডিওগুলো শেয়ার করতে পারি। তাহলে এবার গল্প শুরু করা যাক। আমরা হাতে মাত্র 3 দিনের সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে। অবশ্য এটা হঠাৎ করেই প্ল্যান করা, তাই মাঝে মধ্যে একটু ভগবান দর্শন করাটা খুবই জরুরি, না হলে ভগবান সোজা উপরে ডেকে নেবেন। এখন আমরা এই মুহূর্তে জম্মু তাওয়াই এক্সপ্রেসে আছি। কলকাতা স্টেশন থেকে এটি রওনা দেবেন এবং এটাই আমার কাছে বেটার ট্রেন মনে হলো টাইমিং হিসেবে। আপনারা আরও একটি ট্রেনে যেতে পারেন, সেটি হচ্ছে দুন এক্সপ্রেস। আচ্ছা, এখানে আমি একটি ব্যক্তিগত মতামত রাখবো সবার উদ্দেশ্যে। সেটি হচ্ছে, আপনারা যদি অযোধ্যা রাম মন্দির প্ল্যান করে থাকেন তো এখানে বারাণসীটাও অ্যাড করে নেবেন। বারাণসী ক্রস করেই অযোধ্যার রাম মন্দিরে পৌঁছানো যায়, তো সেক্ষেত্রে দিন বাড়বে। আপনারা চাইলে দুটো জায়গা একসাথেই ঘুরে নিতে পারেন। আমার মতে সেটাই বেটার এবং খরচায় কম হবে। তো আমরা অলরেডি আগে বারাণসী ঘুরে নিয়েছি, তাই এবারে প্ল্যান শুধুমাত্র 3 দিনের জন্য অযোধ্যার রাম মন্দির। তো এখানে আমি সম্পূর্ণ বিষয় বলবো, তার আগে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। এবং আমি 3 দিন বললাম এই কারণ যেতে একদিন, আসতে একদিনের সময় শেষ, আর ওখানে আপনি একদিনই ঘুরবেন। এর চেয়ে বেশি কিছু নেই, একদিনেই আপনি কভার করে নিতে পারবেন। ট্রেন অলরেডি কলকাতা স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর ক্রস করে অলরেডি অনেকটাই চলে গেছে। যেতে যেতে দুপুরও হয়ে গেছে। এবার তো খিদে পাচ্ছে, পেট পুজো তো সারতে হবে। এবং সেই পেট পুজোর কথা চিন্তা করে আমাদের রাঁধুনি বাড়ি থেকে তিনি খাবার বানিয়ে এনেছেন, সেই জন্য আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। এই কারণে আমার বাইরে খাওয়ার টাকাটা বেঁচে গেল। অবশেষে দীর্ঘ 19 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পরের দিন সকালবেলা 6:30 নাগাদ অযোধ্যা স্টেশন পৌঁছে গেছি। তো এখানে আমি কিছু ভিউ দেখাবো স্টেশনটার। মানে জাস্ট এত বড় স্টেশন আমি খুব কম দেখেছি। তো এটি হচ্ছে নতুন অযোধ্যাধাম স্টেশন। এটা তো বাইরের লুকটা, এবার ভেতরেরটা দেখাচ্ছি। এবং এটি স্টেশনের ভেতরের দৃশ্য। আমার এক ঝলক দেখে এটা মিনি এয়ারপোর্ট মনে হলো, এয়ারপোর্টের থেকেও কম নয়। এত বড় ওয়েটিং রুম আমি প্রথম দেখলাম, হয়তো অনেক স্টেশনেই আছে, এটা আমি প্রথম দেখলাম। আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথেই রাম মন্দিরের প্রধান গেটের সামনে চলে এসেছি। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ এবং টোটোও আছে, 20 টাকা করে পার হেড ভাড়া। অযোধ্যায় এসে প্রথমেই আমরা হনুমানজির দর্শনে এসেছি। তো ঐতিহ্য অনুযায়ী ভক্তরা রাম মন্দিরে যাওয়ার আগে ভগবান হনুমানের আশীর্বাদ লাভের জন্য এখানে সবাই আসেন। তাই আগে হনুমানজি দর্শন, তারপর রাম মন্দির। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। অবশেষে 76টি সিঁড়ি অতিক্রম করার পর আমরা হনুমানজির মন্দিরে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন ভক্তের বিপুল সমাবেশ এবং প্রচুর ভক্ত আছে। আর আজকে একটি বিশেষ দিন, হনুমান জয়ন্তী, সেই জন্য প্রচুর ভক্ত এখানে পুজো দিতে এসছেন। যদিও পুজোটি সেইভাবে দেওয়া যাবে না, অন্য সময় আপনি ভালোভাবে দিতে পারবেন। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, সেই জন্যই ভিড় প্রচুর। আপনারা চাইলে অন্য যে কোনো সময় এসে এই হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন এবং খুব ভালোভাবেই দিতে পারবেন। যেহেতু আজকে হনুমান জয়ন্তী ছিল, সেই জন্য প্রচুর ভিড়। আচ্ছা, এবার একটু হনুমানজির দর্শন করে নিন। যতটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, যথেষ্ট ভিড়ের চাপে আমার ভুঁড়িটা কিছু হলেও কমেছে উপলব্ধি করলাম। তো এরপর আমরা খাওয়া দাওয়া একটু সেরে নিলাম। যেহেতু পেট পুজো ছাড়া তো শরীর চলবে না, তাই একটু খাওয়া দাওয়ার পর্ব সেরে নিলাম। সেরে নিয়ে এবার আমরা মেন উদ্দেশ্য রাম মন্দিরের দিকে যাব। এবং এটি হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার এবং এখান থেকেই আপনাকে যাত্রা শুরু করতে হবে।
প্রসঙ্গত বলে রাখি, মন্দির ওপেনিং টাইম সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি, এর মধ্যেই আপনি দর্শন করে নেবেন। তো মাঝখানে 1 ঘন্টা মতো বিরতি থাকে 12টা থেকে 1টা পর্যন্ত, তার আগেই আপনাকে দর্শন করে নিতে হবে। আর হ্যাঁ, মন্দিরে প্রবেশের আপনাকে সব কিছু জমা রেখে যেতে হবে এবং হাতে স্মার্ট ওয়াচটাও জমা রেখে যেতে হবে। ফোন তো আছেই, সব কিছু জমা রেখে তবেই আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। তাই মন্দিরের কোনো ভিডিও আমার কাছে নেই। এটি হচ্ছে মন্দিরে প্রসাদের লাইন, এখান থেকে মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়, আপনারা চাইলে এখান থেকে প্রসাদ খেতে পারেন। তারপর মন্দির দর্শন করে এবার আশেপাশের মন্দির একটু দেখে ফিরে গেলাম বাড়ি। আবার সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি সরজুঘাটের উদ্দেশ্যে। তাই সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি সরজুঘাটের উদ্দেশ্যে। তো বেশিক্ষণের পথ না, 10 মিনিটের পথ টোটো করে গেলে, আর 20 টাকা করে ভাড়া। তো আমরা আজকের দিনটাই সময় পাবো, কারণ কালকে আমাদের ফেরার ট্রেন। তাই এটা যেদিন ঢুকেছি রাম মন্দির দর্শন করে, সেই দিন বিকেলবেলার আমরা সরজুঘাটের দিকে যাচ্ছি। এরপর আমরা দেখতে পাই এই সুবিশাল বীণা ভাস্কর্যটি। এটি আমাদের শ্রদ্ধেয় গায়িকা লতা মঙ্গেশকরজিকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য স্থাপত্যটি নিদর্শন করা হয়েছে। এবং সেখান থেকে হাঁটা পথের এই সরজু নদীর ঘাটে আমরা উপস্থিত হয়েছি সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি দেখার জন্য, এবং অলরেডি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যা আরতির কিছু ঝলক আমি আপনাদের শেয়ার করলাম, আপনারা একটু দেখে নেবেন। নদীর ঘাটে কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখার পর এবারে আমরা উপস্থিত হয়েছি রামকি পায়রি ঘাটে। এখানে পুণ্য স্নানের জন্য বিখ্যাত, যদি এখন জল কম, দেখুন মানুষ কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। এখানে আপনি পুণ্য স্নান সেরে নিতে পারেন। এবং এই ঘাটে আরও একটি উৎসব হয়, সেটি হচ্ছে আলোর উৎসব, যদিও সেটা আমরা দেখতে পাইনি। এবং এই ঘাটটি অনেকটাই লম্বা এবং হেঁটেই দর্শন করতে করতে যাওয়া যায়। এরপর আমরা হাঁটতে হাঁটতে নাগেশ্বরনাথ মন্দিরে পৌঁছে যাই। এটি ভগবান রামের পুত্র কুশ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই তীরধনুকের ভাস্কর্যটি একদম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, এবং এটি লতা মঙ্গেশকরজি বীণা যে ভাস্কর্যটি আছে একদম তার পাশেই অবস্থান। মোটামুটি আপনারা একদিনেই সব কিছু কভার করে নিতে পারবেন। যেহেতু আমরা 2 দিন ছিলাম, মানে আমাদের ট্রেন রাতে, তাই জন্য আমরা সকালবেলাটা সময় পেয়েছি। তাই আরও বাকি যেগুলো আছে সেগুলো এবার দর্শন করে নেব। ওহো, আমি তো হোটেল সংক্রান্ত খবর শেয়ার করতে ভুলে গেছিলাম। যাই হোক, এখন আমি শেয়ার করে দিচ্ছি। তো আপনারা স্টেশন থেকে বেরিয়ে প্রচুর হোটেল পেয়ে যাবেন। আর আমি যেখানটা ছিলাম সেটি হচ্ছে রাম মন্দিরের মেন গেটের একদম উল্টো দিকের হোটেলগুলোতে। তো এখানে এই মেন গেটের উল্টো দিকে আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন, এসি নন এসি। তো আমাদের পক্ষ থেকে ভাড়া পড়েছিল 1500 টাকা করে পার ডে। তো আপনারাও চাইলে আরও ভ্যারাইটিস দেখতে পারেন। আমি এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে, এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এরপর পরের দিন সকালবেলা কিছুটা পেট পুজো সেরে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী দর্শনীয় স্থানগুলি দেখার জন্য। তো এই দর্শনীয় স্থানগুলি খুবই কম দূরত্বের মন্দির থেকে, তো আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন, খুব একটা অসুবিধে হবে না। ও হ্যাঁ, আর একটা কথা জানিয়ে রাখি, এই উত্তরপ্রদেশের গরম কিন্তু খুব সাংঘাতিক, মানে গরমকালটা আর কি।
এবং সেই জন্য জল এবং ছাতা অবশ্যই ক্যারি করুন। এরপর আমরা পৌঁছে গেছি কনক ভবনের সামনে। এটি একটি অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থান এবং এই মন্দিরটি সোনালী প্রাসাদ অথবা সোনেকা ঘর নামেও পরিচিত। আর এটি অযোধ্যার তুলসীনগর এলাকায় অবস্থিত, মানে মন্দির থেকে খুবই কাছাকাছি। এই প্রাসাদটি সীতাদেবী উপহার স্বরূপ পেয়েছিলেন। এই প্রাসাদটির ভিতরে এক ঝলক ঢুকলে শরীর পুরো ঠান্ডা হয়ে যায়, মানে বাইরের এত গরম। এই প্রাচীন যুগের এই প্রাসাদগুলির ভেতরটি পুরো এসির মতো ঠান্ডা, মানে যারা এর ভেতরে ঢুকেছেন তারাই বলতে পারবেন। তো আমার তো খুব সুন্দর লেগেছে। তাই রাম মন্দির দর্শনে যারা আসবেন তারা অবশ্যই হাতে একটু সময় নিয়ে এই কনক ভবনটি দেখে যাবেন, আশা করি খুবই ভালো লাগবে। এরপর আমরা প্রাসাদের ভিতরে থাকা মন্দিরটি দর্শন করে নিলাম। এইটুকুই আমাদের ভ্রমণ কাহিনী ছিল। এরপর আমাদের ফেরার পালা। যা যা দর্শন করলাম আমি সব ডিটেলস আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওতে বলে দিয়েছি। আপনারা চাইলে এইভাবেই দেখতে পারবেন। এবং যেটা প্রথমেই বলেছিলাম, যদি আপনারা অযোধ্যা রাম মন্দির প্ল্যান করেন তাহলে অবশ্যই বারাণসীটা প্ল্যানে রাখবেন, কারণ এতে আপনার অনেকটা খরচা সেভ হয়ে যাবে। এবং সেটি অবশ্যই 5-6 দিনের প্ল্যান রাখবেন, তাহলে অবশ্যই আপনারা দুটো জায়গা একসাথে ঘুরে দেখতে পারেন। ভিডিও সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকেই চেক করে নিতে পারেন। আজকের বকবক এই পর্যন্তই। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। তো পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। আর শেষ কথা একটাই, যতক্ষণ পর্যন্ত আপনার হাঁটুর জোর আছে ততক্ষণ আপনি ভ্রমণ করে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য ধন্যবাদ।